আসসালামু আলাইকুম। আবারও আরটিএমএল রিভেন্স টিম ম্যাজিক লাম্প বরগুনা এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে এমএস ওয়ার্ড 2013 ভার্সনে ফাইল মেনুর ভিতরে যে সাব মেনুগুলো রয়েছে তার ব্যবহার শিখেছিলাম। তবে বর্তমানের এই পর্বে আমরা শিখব হোম মেনুর ভিতরে যে বিভিন্ন মেনুর ব্যবহার রয়েছে তা শিখব। যাই হোক, আমরা শুরু করছি। দেখুন, একটু পেজটিকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। স্টার্ট, আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। এবারে আমরা চলে যাচ্ছি স্টার্ট। দেখুন, অল প্রোগ্রামস। এবার আমরা ডাউনে চলে যাচ্ছি। মাইক্রোসফট অফিস 2013 ক্লিক করা হয়েছে। দেখুন, সর্বনিম্নে ওয়ার্ড 2013 দেখাচ্ছে, তা ক্লিক করেছি মাউসের লেফট বাটনে। দেখুন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তবে আমরা এই মুহূর্তে হোম মেনুর বিভিন্ন ব্যবহার শিখব। তবে আমরা ওপেনে গিয়ে একটি ডকুমেন্ট ওপেন করে নিব, কারণ কাজের ক্ষেত্রে আমাদের লেখা প্রয়োজন রয়েছে। তবে আমরা দেখুন, হ্যাঁ, একটি ডকুমেন্ট ওপেন করেছি। এই অন্য একটি ডকুমেন্ট ওপেন করেছি। এটি আমাদের প্রতিষ্ঠানের একটি ভর্তি ফর্ম। যারা সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের জন্য এই ভর্তি ফর্মটি। তো সেটি আমরা ওপেন করেছি। মূলত হোম মেনুর ভিতরে বিভিন্ন কাজ আমরা দেখব। দেখুন, তিনটি ডকুমেন্টই ওপেন অবস্থায় রয়েছে। তবে আমরা একটু দেখুন কি করেছি, ম্যাক্সিমাইজ করেছি। ম্যাক্সিমাইজ অবস্থা ছিল, তবে রিস্টোর ডাউন করেছি। দেখুন, এই পেজের পাশে যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে অ্যারো দেখাচ্ছে, আমরা এটি আসলে ক্লিক করে ধরে মাউসকে যদি সামনে অগ্রসর করি, দেখুন ছোট বড় করতে পারছি। তবে এই বিষয়টি আপনাদের দেখানোর জন্যই আমরা তিনটি ডকুমেন্ট ওপেন করেছি। তো এরকম প্রয়োজন হতেই পারে। যাই হোক, আমরা ব্যাকে চলে আসছি। আমরা এবার হোম মেনুতে অবস্থান করছি। দেখুন, এই যে রিবনে যে বিভিন্ন আইকন এবং বিভিন্ন ফাংশন দেখাচ্ছে, তো মূলত এগুলোই হচ্ছে হোম মেনুর অন্তর্গত। দেখুন, আমরা যে কোনো একটা কর্নারে মাউসে ক্লিক করে ধরে আমরা সিলেক্ট করেছিলাম। এবার সেই স্ক্রিন কিবোর্ডটি নিয়ে এসেছি, কারণ আমরা দেখুন লেখাটি সিলেক্ট করে আমরা কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করেছি বিদায় দেখুন এই উপরে যে লেখাগুলো ছিল তা কিন্তু নেই। পূর্ণাঙ্গ তিনটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্স তিনটি দিয়েই আমরা মূলত হোম মেনুর ভিতরে যে ফাংশনগুলো রয়েছে তার ব্যবহার দেখব। দেখুন, একটি কাঁচি দেখাচ্ছে এবং দেখাচ্ছে কাট। তার মানে হোম মেনুর কর্নারে যে কাঁচি দেখাচ্ছে এবং কাট দেখাচ্ছে, আপনাদের মনিটরে হয়তো বা কাটই লেখা ডিসপ্লে করবে। আমার স্কোয়ার মনিটর বিদায় আইকন দেখাচ্ছে। তবে আমরা কি করব, দেখুন এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। দেখুন
ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে সামনের দিকে নিয়ে গিয়েছি ছেড়ে না দিয়ে, তার মানে সিলেক্ট হয়েছে। এবার দেখুন দেখুন এই আবার এই কাট, তার মানে সিলেক্ট করা অবস্থায় কাট স্পষ্ট থাকে। দেখুন সিলেক্ট না থাকলে কাট, দেখুন এই যে সিলেক্ট করেছি বিধায় কাট লেখাটি স্পষ্ট। এবার আমরা ক্লিক করেছি, দেখুন এই সেন্টেন্সটি চলে গিয়েছে, তার মানে এখান থেকে কেটে গিয়েছে, কর্তন হয়েছে। তবে আমরা এরকম যদি প্রয়োজন হয়, দেখুন আমরা আবার কিবোর্ডটি নিয়ে এসেছি যে এখান থেকে কোনো অংশ কেটে নিচে নিয়ে স্থাপন করতে হবে। যেমন এই দেখুন আমরা অনেকগুলো গ্যাপ তৈরি করেছি এন্টার ক্লিক করে করে। আমরা চাচ্ছি যে এই সেন্টেন্সটি উপর থেকে কেটেছি, কর্তন করেছি এবং এই যে জায়গায় কার্সার রেখেছি এখানে সেট করতে। দেখুন আবার কাটে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে দেখি কাট লেখাটি অস্পষ্ট, তার মানে এবার আমরা পেস্ট করব। পেস্ট মানে স্থাপন করব। দেখুন পেস্টে 3টি অপশন দেখাচ্ছে, তবে আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। দেখুন প্রথম যে কিপ সোর্স ফরম্যাটিং আমরা ক্লিক করেছি। দেখুন আমরা এই লেখাটি পূর্বে কর্তন করেছিলাম কিছুক্ষণ আগে, দেখুন হ্যাঁ এই জায়গাটিতে ছিল, তা কর্তন করে আমরা যেখানে কার্সার নিয়েছিলাম এন্টার ক্লিক করে করে দেখুন এখানে পেস্টে ক্লিক করার মাধ্যমে আমরা তাকে স্থাপন করতে সক্ষম হয়েছি। তো হোম মেনুর ভিতরে আমরা যে কার্ট মেনুটি পেয়েছি তা দেখুন আবার ক্লিক ব্যাকস্পেসে ক্লিক করে করে এর যে লেখাটি রয়েছে বর্ণটি তার পিছনে ঠিক পাশে কার্সারটি রেখে আমরা ব্যাকস্পেসে ক্লিক করে করে আমরা কিন্তু তাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে নিয়েছি। দেখুন আবার লেখার সামনে কার্সার রেখে আমরা যদি এন্টার দেই, দেখুন ওই যে লেজির পিছনে, তার মানে যে লেখাটুকু আমার নিচে নেওয়ার দরকার তার পিছনে কার্সার রেখে আমরা এন্টার ক্লিক করলে নিচে নিতে পারি। এবার 2 লাইন কেটে ফেলবো। দেখুন আমরা 2 লাইন সিলেক্ট করেছি এবং কাটে ক্লিক করেছি, 2টি লাইন কর্তন হয়েছে। এবার আমরা এন্টার ক্লিক করে 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 আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দেখুন আমরা অলরেডি অন্য একটি পেজে চলে এসেছি। তো এরকম হতেই পারে যে একটি জায়গা থেকে কোনো অংশ কেটে নিয়ে অন্য জায়গায় স্থাপন করার প্রয়োজন হতে পারে। দেখুন আমরা কি করেছি, পেস্ট করেছি। দেখুন সেই এই লেখা 2 লাইন সেন্টেন্স, এই সেন্টেন্স 2 লাইন কিন্তু ছিল পেজ 1 এখানে, কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে নেই। তার মানে এই লেখাটিকে আমরা কর্তন করে কোথায় নিয়ে এসেছি, পেজ 2। দেখুন আবার এখান থেকে কেটে দিয়েছি, কর্তন করেছি। এবার আমরা পূর্বে যে স্থানে ছিল, যে এখানে ছিল, এখানে দেখুন এখানে কার্সার রেখেছি, আবার ক্লিক করব পেস্ট। দেখুন পেস্টে ক্লিক করে আমরা প্রথম কিপ সোর্স ফাইল ফরম্যাটিং এটিতে ক্লিক করেছি, দেখুন আবার এসেছে। তবে আমরা এই যে এখানে কার্সার রেখে ব্যাক স্পেস ক্লিক করব। দেখুন সমান্তরাল হয়েছে, যেভাবে ছিল সেভাবে হয়েছে। তবে আমরা কাট এবং কাট করার পরে এই লেখাটি পেস্ট করে স্থাপন করতে পারি, কাটের সাথে পেস্টের সম্পর্ক। এবার করব আমরা কপি। দেখুন লেখা রয়েছে কপি। কপি হচ্ছে অনুলিপি, যে জায়গা থেকে কপি করব সেখানে সে থাকবে, প্লাস নতুন জায়গায় সেম জিনিস তৈরি হবে। পূর্বে আমরা লক্ষ্য করছি যে আমরা কাট করেছিলাম যে সেখান থেকেই কেটে গিয়েছিল, তবে এবার কিন্তু সেখান থেকে কাটবে না, বরং ঠিক সেম জিনিস তৈরি হবে। তার মানে আমরা পেস্ট করলাম, দেখুন এই দেখুন লাইন 2টি চলে এসেছে। তবে পূর্বের যে 2 লাইন তা কিন্তু সেই আগের জায়গায় রয়েছে, প্লাস নতুন যে জায়গাটিতে আমরা পেস্ট করেছি সেখানে সেম 2টি লাইন তৈরি হয়েছে। এবার দেখুন আমরা রাইট বাটন ক্লিক করেছি মাউসের, এবার দেখুন পেস্ট, ঠিক সেম জিনিসই এসেছে। আমরা এভাবে পেস্ট করতে চাইলেও করতে পারি। আবার রাইট বাটনে ক্লিক করেছি এবং পেস্ট, দেখুন সেম জিনিস তৈরি হয়েছে। তাহলে আমরা শিখলাম যে কাট এবং কপির সাথে কার সম্পর্ক, পেস্ট। দেখুন আমরা
এই লেখাটি সিলেক্ট করেছি। এবার সিলেক্ট করে আমাদের অপ্রয়োজনীয় তাই আমরা ব্যাকস্পেস ক্লিক করেছি। দেখুন লেখাটি ভ্যানিশ হয়ে গিয়েছে, নেই। তার মানে কাট, কপি এবং পেস্ট, এই হোম মেনুর ভিতরে এই তিনটি মেনুর ব্যবহার আমরা অত্যন্ত চমৎকারভাবে শিখতে সক্ষম হয়েছি। এবার শিখব ফন্ট। দেখুন আমরা এই যে লেখাটি লিখেছি এটি একটি ফন্টে লেখা রয়েছে, তবে এরকম ইংলিশ এবং বাংলা বিভিন্ন ফন্ট প্রচলিত রয়েছে। আমরা লেখা সিলেক্ট করেছি, দেখুন বিভিন্ন ফন্টের লিস্ট এই মুহূর্তে আমরা দেখুন লক্ষ্য করছি। আমরা লেখা সিলেক্ট করেছি, বর্তমানে ক্যালিবারি বডি এই ফন্টটি ডিফল্ট ভাবে সেটিং করা রয়েছে। তবে দেখুন ঠিক ফন্টের পাশে আমরা ক্লিক করে আমরা এই ফন্টের নাম লিখে দিচ্ছি TIMES। দেখুন টাইমস, মানে আমরা যে ফন্টটি তৈরি করতে চাচ্ছি তা হচ্ছে টাইমস নিউ রোমান। এবার এন্টার, দেখুন এন্টারে ক্লিক করেছি। দেখুন আমাদের লেখাটি একটু পরিবর্তন হলেও কিন্তু পরিবর্তন হয়েছে। দেখুন পূর্বে ছিল ক্যালিবারি বডি ফন্টে, এবার আমাদের এই লেখাটি টাইমস নিউ রোমান ফন্টে রয়েছে। তবে দেখুন আমাদের লিস্টে অনেকগুলো ফন্ট রয়েছে। দেখুন এই যে একটি ফন্ট রয়েছে, আপনার লেখাটি লিখে এরকম করতে চাইলে করতে পারেন, ফন্টে ক্লিক করলেই সেরকম হয়ে যাবে, অথবা পূর্বে ফন্ট নির্ধারণ করে তারপরও লিখতে চাইলে লিখতে পারেন। দেখুন আমরা এই একটি স্টাইল পেয়েছি, আমরা এই একটি ফন্ট দেখতেছি। দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন ফন্ট, তবে ফন্ট পরিবর্তন করে আমরা দেখুন আমরা ক্লিক করেছি, হ্যাঁ এই দেখুন এই ফন্টটির নাম হচ্ছে ওল্ড ইংলিশ, তারপরে সামথিং লেখা রয়েছে, ডিসপ্লে করছে না। দেখুন আমরা আবার সেটিকে চেঞ্জ করে আবার টাইমস নিউ রোমান, মূলত এটি দেখুন এটি নির্ধারণ করে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের লেখাটি আবার সেই টাইমস নিউ রোমানের যে ফন্ট সেই ফন্টে হয়ে যাবে। দেখুন ক্লিক করেছি, দেখুন লেখার পূর্বের স্টাইলটি যে ওল্ড ইংলিশ সেই ফন্টটি চেঞ্জ হয়ে টাইমস নিউ রোমান এই ফন্টটি কিন্তু স্থাপন হয়েছে। এবার দেখব আমরা ফন্টের সাইজ, মানে এই লেখাটি কত সাইজের হবে। দেখুন ফন্ট 8 ক্লিক করেছি, তার মানে অত্যন্ত ছোট হয়ে গেছে, এবং দেখুন ফন্টের সাইজ হচ্ছে 72। এই মুহূর্তে লক্ষ্য করছি 72 ফন্টে, এবং আমরা দিয়েছি 48 ডিসপ্লে হচ্ছে, এবং 16 দেখুন আমরা এরকম ফন্ট বড় ছোট করতে পারি, তবে আমরা 24 রেখেছি। আমরা এই লেখাটির ফন্ট 24 রেখে দিয়েছি। তাহলে দেখুন এবার আমরা কি করব, বোল্ড হচ্ছে লেখার যে ফন্ট সে ফন্টটি থাকবে। দেখুন 20 থেকে কিন্তু 26 হয়নি, তার মানে ফন্ট ঠিকই রয়েছে, তবে লেখাটি একটু মোটা হয়েছে, তার মানে এই লেখাটি বোল্ড অবস্থায় রয়েছে। আমরা অনেক লেখার ভিতর থেকে এই লেখাটিকে আলাদা একটু দেখতে পারি। দেখুন আবার সিলেক্ট করে বি লেখার উপরে ক্লিক করেছি, আবার সেই পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে। তো এভাবে আপনারা বোল্ড এবং আনবোল্ড করতে পারেন। এবার আমরা দেখব ইতালিক হবে কি, এটি একটু লেখাটি একটু ডান পাশে বাঁকা হবে। দেখুন একটু লেখাটি কিন্তু একটু হলেও স্টাইল চেঞ্জ হয়েছে, কাত হয়ে গিয়েছে। এটি হচ্ছে ইতালিক মুডে রয়েছে এই মুহূর্তে, তবে আমরা সিলেক্ট করেছি। এবার আমরা আবার ইতালিকে ক্লিক করলে আবার পূর্বের অবস্থানে ফিরে এসেছে। তবে এই যে বর্তমানে অবস্থাটি রয়েছে এটিকে বলা হয় রেগুলার, তার মানে রেগুলার অবস্থায় রয়েছে। আমরা ইতালিক করতে চাইলে করতে পারি এরকম সিলেক্ট। তবে এবার আমরা দেখব আন্ডারলাইন। দেখুন অনেক সময় কোনো সেন্টেন্সের নিচে একটি আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। দেখুন আমরা ইউ এর উপরে ক্লিক করেছি, সাথে সাথে একটি আন্ডারলাইন হয়েছে।
দেখুন আমরা এন্টার দিয়ে একটি ফাঁকা জায়গা তৈরি করেছি এবং যা লিখছি তা আন্ডারলাইন অবস্থায় দেখুন আমরা একটি কার্ট লিখলাম। তার মানে এখন যে পরিবর্তন লক্ষ্য করছি তা হচ্ছে আন্ডারলাইনে ক্লিক করা অবস্থায় আমরা যা লিখছি তা আন্ডারলাইন অবস্থায় আসছে। তো সেরকম অবশ্যই চাবো না, আমরা আন্ডারলাইনে আবার ক্লিক করব, দেখুন আন্ডারলাইন চলে গিয়েছে। আবার চাইলে আমরা আন্ডারলাইনকে অ্যাক্টিভেট করতে পারি। দেখুন লেজি কথাটা সিলেক্ট করেছি, আবার আন্ডারলাইনে ক্লিক করেছি, আন্ডারলাইন হয়েছে। তবে এবার ডক যে লেখা এর সামনে দিয়ে আমরা আবার সেই কার্ট লেখাটি লিখছি। তার মানে এবার খেয়াল করুন যে এখন কিন্তু আন্ডারলাইন নেই, আন্ডারলাইন অবস্থায় আসছে না। তার মানে এই লেজি লেখাটি আবার দেখুন আমরা আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল রয়েছে। দেখুন হ্যাঁ, এই স্টাইলটি আমরা সিলেক্ট করেছি, আবার ইউ এর উপরে ক্লিক করেছি, দেখুন আন্ডারলাইন চলে গিয়েছে। তবে যেটুকু সিলেক্ট করা হয়নি সেখানে আন্ডারলাইন রয়ে গিয়েছে। আমরা আবার ইউতে ক্লিক করছি, দেখুন আন্ডারলাইন চলে গিয়েছে। তবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন ব্যবহার করতে হয়। দেখুন আন্ডারলাইন এসেছে। আমরা আবার দেখাচ্ছি আন্ডারলাইন কালার। এখানে দেখুন আন্ডারলাইনের বিভিন্ন কালার দেয়া যেতে পারে। আমরা আন্ডারলাইন কালারে গিয়ে আমরা একটি কালারের উপরে ক্লিক করব। হ্যাঁ, দেখুন আমাদের আন্ডারলাইন কালারটি কিন্তু রেড সাইন এখন আর নেই, এখন কালারটি চেঞ্জ হয়েছে। আবার ইউতে ক্লিক করেছি, দেখুন আন্ডারলাইন এই মুহূর্তে চলে গিয়েছে। এবার আমরা দেখব, দেখুন এই সাবস্ক্রিপ্ট এটি মূলত কেন ব্যবহার করা হয়। এই সাবস্ক্রিপ্টের ব্যবহার আমরা শিখব। তবে আমরা এন্টার দিয়ে কাছাটিকে নিচে নিয়ে এসেছি। এই জায়গাটিতে আমরা এই সাবস্ক্রিপ্ট প্রয়োগ করে দেখব যে মূলত কি হয়। আমরা এই লিখেছি এবং সাবস্ক্রিপ্টে একটি ক্লিক করেছি, দেখুন মার্ক হয়ে রয়েছে, দেখুন মার্ক হয়ে রয়েছে। এবার আমরা টুতে ক্লিক করব। দেখুন এই এইচটি যে ক্যাটাগরি ছিল সেখান থেকে কিন্তু একটু নিচের দিকে টু লেখাটি বসেছে। এবার আমরা দেখুন ও লিখেছি। তবে এরকম অনেক সময় বিজ্ঞান সাবজেক্টের বিভিন্ন সংকেত লেখার জন্য এরকম দরকার হয়ে থাকে অনেকের। তবে আমরা এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করে এ ধরনের ইফেক্ট তৈরি করতে পারি। তবে এবার দেখব এর বিপরীত, এটি যেমন নিচের দিকে রয়েছে, তবে আমরা দেখুন সাবস্ক্রিপ্ট, এটিও সাবস্ক্রিপ্ট, তবে এর বিপরীত। যেমন এটি হচ্ছে H2, দেখুন H2 লেখাটি এবার উপরের দিকে রয়েছে। তার মানে আমরা যদি এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম লিখতে চাই লিখতে পারি। তো দেখুন H2O এটি একটি সংকেত, এটি সাবস্ক্রিপ্ট পূর্বের অবস্থান এবং সাবস্ক্রিপ্ট পরের অবস্থান। দেখুন আমরা ব্যাকস্পেস দিয়ে ভ্যানিশ করে দিয়েছি এবং সাবস্ক্রিপ্ট সিলেক্ট করেছি। এবার আমরা একটু লেখা লিখে দেখব যে কি হয়। যেমন আমরা 2-3 দেখুন এরকম লেখার প্রয়োজন হতে পারে। আবার সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিয়েছি। এরপরে কি এরকম যদি লেখার প্রয়োজন হয় তাহলে লিখতে পারি। তো আশা করি আপনারাও অত্যন্ত চমৎকারভাবে এই লেখাগুলো লিখতে সক্ষম হবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন ইনক্রিজ ফন্ট সাইজ। আমার লেখাটি যে সাইজ যেমন 26, দেখুন ওই যে এর উপরে ক্লিক করেছি 26 হয়েছে, ছিল 24। তো দেখুন আমরা একটি সেন্টেন্স সিলেক্ট করেছি এবং ইনক্রিজ ফন্ট সাইজ এই লেখার উপরে আমরা ক্লিক করছি, দেখুন 24 আছে। তবে আমরা দেখুন ক্লিক করেছি 26 হয়েছে। তার মানে ফন্টের সাইজ কিন্তু আস্তে আস্তে
বড় হচ্ছে 36। আমরা 36 তৈরি করেছি। এবার দেখুন তারপরে পরে এটি হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, তার মানে ফন্টের সাইজ কমানো। দেখুন আমরা লেখা সিলেক্ট করেছি, এটি 24 ফন্টে ছিল এবং এখন বর্তমানে অবস্থান করছে 18, আমরা লক্ষ্য করছি 18। দেখুন আবার যদি বিপরীত যে এটি রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ, দেখুন ফন্টের সাইজ কিন্তু বড় হচ্ছে, আবার 24 হয়েছে। দেখুন আমরা আবার সেন্টেন্স সিলেক্ট করেছি, আবার ফন্টের সাইজ ছোট করে দিচ্ছি, আবার বড় করে করতে পারতেছি। দেখুন এবার কিন্তু তিনটি সেন্টেন্স 24 ফন্টই অবস্থান করছে। তবে আপনাদের এরকম ফন্ট বড় ছোট করার প্রয়োজন হলে আশা করি এর মাধ্যমে বড় ছোট করতে পারবেন। তার মানে ইনক্রিজ ফন্ট সাইজ, দেখুন বড় হচ্ছে, ডিক্রিজ ফন্ট সাইজ তার বিপরীত ছোট হচ্ছে। দেখুন আমাদের এই তিনটি সেন্টেন্সকে নিয়ে আমরা কাজ করব। এবারে দেখুন আমরা টেক্সট ইফেক্ট, দেখুন আমরা এই যে তিনটি লেখা রয়েছে এখানে সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ইফেক্ট রয়েছে, দেখুন আউটলাইন। তবে আমরা এই তিনটি সেন্টেন্সে তিনটি ইফেক্ট এই মুহূর্তে প্রদান করব, তার মানে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন ফিল হোয়াইট, এর উপরে আমরা দেখুন এক একটি স্টাইল লক্ষ্য করছি। আউটলাইন, আমরা আউটলাইনে গিয়ে বিভিন্ন কালার লক্ষ্য করছি। দেখুন হ্যাঁ আমাদের টেক্সটে এই যে সেন্টেন্সটিতে একটি ইফেক্ট পড়েছে। তো এবার মাঝখানের যে সেন্টেন্সটি রয়েছে সেখানে গ্লো ইফেক্ট, দেখুন আমরা এক ধরনের গ্লো ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। দেখুন মাঝখানের সেন্টেন্সটিও চেঞ্জ হয়েছে এবং হালকা এক ধরনের গ্লো ইফেক্ট পড়েছে। এবার আমরা দেখুন টেক্সট ইফেক্ট, এখানে শ্যাডো, দেখেন শ্যাডো স্টাইল রয়েছে, আমরা একটি শ্যাডো ইফেক্ট দিতে কিন্তু সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের তিনটি সেন্টেন্স তিনটি টেক্সট ইফেক্টে রয়েছে। এবার দেখুন এই এবি লেখা, এটি হয়েছে এবি লেখা যে একটি কালার আইকন দেখাচ্ছি, এটি হচ্ছে হাইলাইট কালার। মূলত দেখুন লেখা সিলেক্ট করে আমরা কি করেছি, এই কালারটি নির্ধারণ করে দিয়েছি। তো দেখুন এই লেখার পিছনে এক ধরনের ইফেক্ট আমরা লক্ষ্য করছি, আর তা হচ্ছে হাইলাইট কালার। এবার আমরা দেখুন নো কালার, তবে এই হাইলাইট কালারটি কিন্তু চলে যায়নি, কারণ হচ্ছে সিলেক্ট করা ছিল না। দেখুন এবার সিলেক্ট করা ছিল বিদায় চলে গিয়েছে। এবার আমরা দেখুন রেড, তবে আমরা এই ইফেক্টটি এই মুহূর্তে প্রদান করছি। এবার আমরা সিলেক্ট করে আমরা দেব কি নো কালার, তার মানে হাইলাইট কালার থাকবে না। তো আশা করি অত্যন্ত চমৎকারভাবেই এই হাইলাইটের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ফন্ট কালার, যে আমার যে লেখা, যেমন স্বাভাবিকভাবে আমাদের লেখাগুলো কালো কালির ডিসপ্লে হয়। তো দেখুন আমরা কি মাঝখানের এই লাইনটি আমরা কিন্তু চেঞ্জ করতে পেরেছি। দেখুন সুন্দর একটি কালার দিয়েছি। এবার আমরা এখানে গিয়ে দেখুন রেড, অন্য একটি কালার দিয়েছি, আমরা সিলেক্ট করেছি। এবার দেখুন অটোমেটিক দিয়েছি, তার মানে পূর্বের অবস্থানে, পূর্বে এরকম ছিল, মানে এই ইফেক্টটি দেয়া ছিল বিদায় অটোমেটিক দেওয়ার কারণে আবার সে পূর্বের এই অবস্থানে ফিরে এসেছে। আমরা দেখুন এখন যা লিখছি সেই পূর্বের অবস্থানে যে কালারটি ছিল সেই কালারটি সহকারে এসেছে।
দেখুন আমরা অটোমেটিক দিয়েছি। অটোমেটিক হচ্ছে পূর্বের যে কালার, তবে এই কালারটি যদি পূর্বে ব্ল্যাক থাকতো তাহলে অটোমেটিক দিলে ব্ল্যাক অবস্থায় আসতো। তো পূর্বে এই কালার দেওয়া ছিল বিদায় এই কালারটি এসেছে। যাই হোক, আমরা দেখুন ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করেছি। আবার পূর্বে সর্বপ্রথম যে ফন্টে ছিল সেই ফন্টে চলে এসেছে। দেখুন আমরা সিলেক্ট করেছি। এবার আমরা যে কালারটি দিব সেই কালারটি নিবে। দেখুন এই কালারটি নিয়েছে। তাহলে আপনারাও এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনাদের ডকুমেন্টকে, আপনাদের লেখাকে বিভিন্ন আঙ্গিকে সাজাতে পারবেন। দেখুন অটোমেটিক ক্লিক করেছি, আবার সে কালো হয়েছে। তার মানে পূর্বের যে বেসিক লেখাটি যদি কালো থেকে থাকে অবশ্যই আবার অটোমেটিক দিলে কালো অবস্থায় চলে আসবে। আশা করি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারাও পারবেন। তারপরেও কোনো সমস্যা সম্মুখীন যদি হন তাহলে আমাদের হেল্প নেবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখুন আমরা কি করেছি, আমরা পরবর্তী একটি ফাংশন দেখব। তো সেজন্য আমরা একটু লেখা লিখে প্রিপারেশন নিচ্ছি। আমরা লিখলাম ফটোশপ। ফটোশপ লেখাটিকে আমরা লিখেছি। এবার আমরা লেখার চেষ্টা করছি আফটার ইফেক্ট। দেখুন ফটোশপ লিখেছি, এবার আফটার ইফেক্ট লেখার চেষ্টা করছি। তবে আপনাদেরকেও যে এই স্ক্রিন কিওয়ার্ড দিয়ে লিখতে হবে তা নয়, মূলত আপনারা আপনাদের যে কিবোর্ডটি রয়েছে তা দিয়ে লিখবেন। আমি মূলত এটি দিয়ে আপনাদেরকে এই টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা ফটোশপ লিখেছি, আফটার ইফেক্ট এবং ফ্ল্যাশ। এবার আমরা দেখব এটি হচ্ছে বুলেট। দেখুন দেখুন এখানে এই বৃত্ত হয়েছে। দেখুন এগুলোকে বুলেট বলা হয়। এই স্টাইলগুলো আমরা কোনো লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে করতে পারি। দেখুন আমরা ক্লিক করেছি। দেখুন এই তিনটি লেখা সিলেক্ট করা ছিল বিদায় বুলেট এসেছে। এবার আমরা এন্টার ক্লিক করব। দেখুন অটোমেটিক্যালি এই বুলেটটি এসেছে। এবার আমরা যদি কোনো লেখা লিখি, যেমন আমরা লিখলাম ডিজাইন, ডিজাইন লিখতে চাচ্ছি, DESIGN। হ্যাঁ দেখুন এই বুলেটে আমরা ডিজাইন লিখতে সক্ষম হয়েছি। এবং ব্যাক স্পেস, দেখুন ব্যাক স্পেস ক্লিক করে 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 আমরা ভ্যানিশ করে দিয়েছি। এবার দেখুন বুলেটটি কিন্তু নেই, এবার পিছনের বুলেটটি কিন্তু নেই। এবার আমরা ব্যাক স্পেস ক্লিক করে করে আবার সেই ফ্ল্যাশ লেখার সামনে এসেছি। এবার এন্টার ক্লিক করেছি, দেখুন বুলেটটি কিন্তু আবার এসেছে। তবে আমরা বুলেট যদি না রাখতে চাই তাহলে দেখুন কি হচ্ছে, নান নান করে দিয়েছি, বুলেটটি চলে গিয়েছে। আবার লেখা সিলেক্ট করেছি, ডিফাইন নিউ বুলেট। যদি আমাদের এমন প্রয়োজন হয় যে দেখুন আমাদের মনের মতো করে আমরা বুলেট দিব, ওখানে বুলেট ব্যবহার করব না। দেখুন এটি হচ্ছে সিম্বল, বিভিন্ন প্রতীক আমরা বুলেট হিসেবে ব্যবহার করতে চাইলে করতে পারি। তো এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তবে আমরা পিকচার, দেখুন আমরা চাচ্ছি যে ছবি কোনো ইমেজকে বুলেট হিসেবে ব্যবহার করতে। দেখুন ওয়ার্ক অফলাইন, দেখুন কম্পিউটার অংশ ডিসপ্লে হচ্ছে, আমরা ডেস্কটপে ক্লিক করেছি। এবার কম্পিউটার ওয়ালপেপার দেখাচ্ছে এবং ফটোস নামে একটি ফোল্ডার দেখাচ্ছে। হ্যাঁ ফোল্ডারটি ওপেন করেছি। দেখুন বিভিন্ন মডেল বা নায়ক নায়িকাদের ছবি এখানে দেখাচ্ছে। আমরা ইনসার্টে ক্লিক করেছি, দেখুন সেই ছবিটি এখানে এসেছে। এবার অ্যালাইনমেন্ট, দেখুন লেফট, সেন্টার, রাইট কোথায় বসবে তা নির্ধারণ করে দিয়ে ওকে দিতে হবে। দেখুন ওকে দিয়েছি। হ্যাঁ সেই ছবিটি এখন আমরা বুলেট হিসেবে ব্যবহার
করলে করতে পারি। দেখুন আমরা বুলেট হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছি। এবার এখানে গিয়ে নান, দেখুন নানে ক্লিক করেছি, বুলেট চলে গিয়েছে। সেই ছবির বুলেটটি এখন কিন্তু আমাদের আর নেই। এবার আমরা বিভিন্ন নাম্বার বুলেট ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন লিস্ট আকারে 1 2 3 বা এবিসিডি এরকম। দেখুন দরকার হলে আমরা ব্যবহার করতে পারি। যেমন এন্টারে ক্লিক করছি, ডি অটোমেটিক চলে এসেছে। তবে আপনাদের ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই বুলেট হেল্প করবে আপনাদের। দেখুন এটি সিলেক্ট করা ছিল না বিদায় চলে যেতে লেট হয়েছে, আমরা পরে চেঞ্জ করে দিয়েছি। এবার দেখবো আমরা ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট এটি মূলত কি। দেখুন এমন হতে পারে যে আপনি এই পাশে লেখাটি লিখেছেন বাম পাশে, সেখান থেকে ডান পাশে নিতে চাচ্ছেন, তাহলে কি হবে ইনক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। তাহলে এবার কি ডিক্রিজ ইনডেন্ট, তার মানে লেখা আবার পিছনের দিকে চলে যাচ্ছে। তো এরকম যদি নেয়ার প্রয়োজন হয় তাহলে এই হোম মেনুর এই ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট এটি ব্যবহার করতে পারি। এবার দেখবো আমরা অ্যালাইনমেন্ট। দেখুন 4 ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে। সেন্টার, এটি হচ্ছে সেন্টার। যেমন ফ্ল্যাশ, এটি ধরেন ফ্ল্যাশ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে আপনাকে, তাহলে সেটি তো অবশ্যই মাঝখানে হবে, তাহলে মাঝখানে নেওয়ার জন্য আমরা সেন্টারে করতে পারি। রাইটে ক্লিক করেছি, আমরা ডান পাশে গিয়েছি এবং জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে আপনি একটি বই দেখবেন লেফট এবং রাইট দুই পাশে যে লেখা সমান্তরাল 1 ইঞ্চি এলোমেলো নেই, তার মানে সেটি কিভাবে করে, লেখাটি নির্ধারণ করে এভাবে করে। এবার আমরা কি করব, দেখুন লাইনের স্পেস 1 1.15 1.5 2, মানে আমরা যে লেখা লিখছি এই যে লাইনের স্পেসটা কি হবে, কতটুকু হবে, লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে তা মূলত এখান থেকে নির্ধারণ করে দিতে হয়। দেখুন আমরা 1 দিয়েছি, তবে আপনার 2 বা 2.50 প্রয়োজন হলে এখান থেকে দিতে পারেন। এবার দেখব আমরা শেডিং। দেখুন শেডিংটা অনেকটা হাইলাইট কালারের মতো। আমরা শেডিং না, আসলে একটু ভুল হচ্ছে, এটি হচ্ছে থিম। দেখুন এই ডেকোরেশনে আমরা সুসজ্জিত করতে সক্ষম হয়েছি। নো কালার, দেখুন থিম কালারটি এই মুহূর্তে অবস্থান করছি না, থিম কালারটি চলে গিয়েছে। আমরা অন্য একটি কালার দিয়েছি, দেখুন আবার নো কালার, দেখুন থিম কালারটি চলে গিয়েছে। এরকম ডেকোরেশন করার প্রয়োজন হলে আমরা কিন্তু ডেকোরেট করতে পারি। দেখুন ব্যাক স্পেস দিয়ে আবার ঠিক করে ফেললাম। হ্যাঁ, এবার অত্যন্ত চমৎকার একটি বিষয় শিখবো, এটা হচ্ছে বিভিন্ন বর্ডার, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট, নো বর্ডার, অল বর্ডার, মানে এরকম বর্ডার দেওয়ার অনেক সময় প্রয়োজন হয়। দেখুন আমরা লেখা সিলেক্ট করে অল বর্ডারে ক্লিক করেছি, তাহলে কি হয়েছে, চতুর্দিকে একটি বর্ডার চলে এসেছে। নো বর্ডার, আবার বর্ডার নেই, চলে গিয়েছে। এবার আমরা কি করব, দেখুন বটম বর্ডার, মানে এই যে সেন্টেন্সটি তার নিচে একটি লাইন পড়েছে। এবার ঠিক উপরে টপ বর্ডার, ঠিক উপরে একটি লাইন পড়েছে। তো এরকম অনেক সময় প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে দিতে পারি। এবার আমরা কি করব, লেফট, দেখুন বাম পাশে একটি বর্ডার চলে এসেছে। আমরা বর্ডারটি সিলেক্ট করে এবার নো বর্ডার, দেখুন বর্ডারটি চলে গিয়েছে। তবে এর মাঝে আবার একটি বর্ডার লক্ষ্য করছি, এটিকে ভ্যানিশ করে দিব আমরা। দেখুন নো বর্ডার। এখন এই সেন্টেন্সের ভিতরে কোনো বর্ডারই লক্ষ্য করছি না, তার মানে বর্ডারটি পরিপূর্ণরূপে চলে গিয়েছে। তাহলে এগুলো প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন। এবার আমরা দেখব ড্র টেবিল। দেখুন এখানে টেবিল আঁকার জন্য একটি কলাম দিয়েছে, আমরা ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি। দেখুন এই যে দুটি র অঙ্কন করেছি। দেখুন আমরা আমাদের মনের মতো করে
একটি টেবিল অঙ্কন করতে সক্ষম হয়েছি। দেখুন আমরা আমাদের মাউস পয়েন্টারটি একটি কলমের রূপ ধারণ করেছে। আমরা দেখুন ক্লিক করে, এবার দেখুন ডাবল ক্লিক করে আমরা কার্সার নিয়ে এসেছি। দেখুন টেবিলের যে কলাম বা রো এর মাঝখানে আমরা বিভিন্ন লেখা লিখতে পারি। তো এরকম টেবিল তৈরি করার প্রয়োজন হতেই পারে। তাহলে আপনারা এরকম অঙ্কন করতে চাইলে এই ড্র অপশনটি ব্যবহার করতে পারেন। দেখুন মাঝখানের যে কলামটি রয়েছে তা দেখুন একটি পাতার মতো এসেছে। তাহলে আসলে আপনারা ক্লিক করে ধরে উপরের দিকে নিয়ে ছেড়ে দিবেন, বা নিচের দিকে নেওয়ার প্রয়োজন হলে নিচে নিয়ে আসবেন। দেখুন নাড়ানো যাচ্ছে। তো এই ড্র মেনুটি এবং সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিয়েছি। দেখুন কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়েছি, টেবিলটি কিন্তু চলে গিয়েছে। এবার আমরা দেখব বর্ডার অ্যান্ড শেডিং। প্রথমে রয়েছে বর্ডার, এটি শিখেছি আমরা। এবার আমরা দেখব পেজ বর্ডার। দেখুন পেজ বর্ডার নির্ধারণ করেছি, আমরা একটি কালার দিয়েছি। এখান থেকে ওকে বাটনে ক্লিক করেছি। দেখুন আমাদের পেজে চতুর্দিকে অত্যন্ত চমৎকার একটি বর্ডার তৈরি হয়েছে। এবার আমরা আবার চলে যাচ্ছি বর্ডার অ্যান্ড শেডিং পর্বে, আবার পেজ বর্ডার এবং নান। এবার ওকে। দেখুন সেই বর্ডারটি কিন্তু এখন আর নেই। আমরা পেজ বর্ডারে ক্লিক করেছি। এবার দেখুন আমরা আর্টিস্টিক একটি বর্ডার। দেখুন এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। হ্যাঁ, আমরা হোয়াইটটাকে একটু বড় করে নিলাম এবং এই যে ইফেক্টটি পড়েছে এই ইফেক্টে একটি কালার দিব। দেখুন কালার দিয়েছি এবং অ্যাপ্লাই টু। মূলত এটি কোথায় যাবে? দেখুন দিস সিলেকশন হোল ডকুমেন্ট, মানে এখানে বিভিন্ন মেনু রয়েছে। আমরা দিস সিলেকশন ফার্স্ট পেজ অনলি, মূলত প্রথম পেজে হবে, দ্বিতীয় পেজে হবে না। দেখুন একটি বর্ডার তৈরি হয়েছে, তবে দ্বিতীয় পেজে দেখুন কোনো বর্ডার নেই। তার মানে অবশ্যই বুঝতে পেরেছেন দিস পেজ অনলি, তার মানে আমাদের এই প্রথম পেজের জন্য। পূর্বে যে বর্ডারটি দিয়েছিলাম তা কিন্তু দুটি পেজই এসেছিল। এবার আমরা নো করে দিব, নান। এবার ওকে। দেখুন কোথাও বর্ডার নেই। এবার আমরা আবার বর্ডার নিয়ে আসব, একটু বর্ডারকে মডিফাই করব। দেখুন যে কোনো একটি বর্ডার নিয়ে এসেছি। হ্যাঁ, এটি কালার দিয়েছি, একটু বড় করে নিয়েছি। ওকে, অত্যন্ত চমৎকার একটি বর্ডার চলে এসেছে। তবে আমরা এই বর্ডারটিকে একটু পরিবর্তন করব। দেখুন তাহলে কিভাবে পরিবর্তন করব। আমি মনে করতেছি ডান পাশে বর্ডার থাকবে না এবং বাম পাশে বর্ডার থাকবে না, উপরে এবং নিচে বর্ডার থাকবে। দেখুন তাহলে কি হয়েছে, উপরে একটি বর্ডার রয়েছে এবং ঠিক নিচে সেম একটি বর্ডার রয়েছে। এবার আমরা কি করব, দেখুন চতুর্দিকে বর্ডার নির্ধারণ করে আমরা একটি কালার দিয়ে ওকে দিয়েছি। দেখুন তবে এই ফ্ল্যাশ লেখাটি ভুলে সিলেক্ট থাকার কারণে এই বর্ডারটি চলে এসেছে। যাই হোক, আমরা নান করে দিচ্ছি। এবার ওকে। আসলে যায়নি। যাই হোক, আমরা নো বর্ডার দিয়ে তাকে ভ্যানিশ করে দিয়েছি। দেখুন আমরা কিন্তু হোম মেনুটি ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছি। হোম মেনুর ভিতরে যতগুলো ফাংশন রয়েছে তার ব্যবহার আমরা ধাপে ধাপে শিখছি। এবার দেখুন চতুর্দিকে অত্যন্ত চমৎকার একটি বর্ডার এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি।
দেখুন আমরা কি করব, এবার বর্ডার এন্ড শেডিং এ চলে গিয়ে আমরা ডান পাশে বর্ডার থাকবে না এবং ডান পাশে বর্ডার থাকবে না এবং বাম পাশে নিচে বর্ডার থাকবে না। দেখুন উপরে বর্ডার রয়েছে। আমরা অনেক সময় এরকম মার্জিন তৈরি করতে পারি। দেখুন বর্ডার নেই, ডানে এবং বটমে বর্ডার নেই, মানে রাইটে এবং বটমে বর্ডার নেই। তবে এবার আমরা টোটাল বর্ডারটিকে চেঞ্জ করে ফেলবো। এবার আমরা ওকে ক্লিক করব। দেখুন নান, কোথাও বর্ডার নেই। দেখুন কোথাও এই মুহূর্তে আমরা বর্ডার লক্ষ্য করছি না। এবার আমরা দেখব শেডিং। শেডিং অনেকটা হাইলাইট কালারের মতো বিভিন্ন কালার লেখা টেক্সটের পিছনে দেওয়া যায়। দেখুন টেক্সট এবং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে ওই লাইনটি পড়ে সম্পূর্ণ লাইনটি, এবং টেক্সট হচ্ছে শুধু এই যে লেখাটু সিলেক্ট হবে সেই লেখাটু। এবার আমরা সিলেক্ট করেছিলাম এতটুকু, তাই এখানে এসেছে। এবার আমরা শেডিং রাখবো না। আমরা এখানে গিয়ে কি করব, দেখুন নো কালার। এবার আমরা ওকে দিয়েছি। দেখুন কোনো ধরনের শেডিং কালার এই মুহূর্তে নেই। এবং দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টাইল। এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি, তবে আমি ব্যক্তিগতভাবে এই স্টাইলগুলো ব্যবহার করি না। এবার আমরা শিখব ফাইন্ড। দেখুন ফাইন্ডের ব্যবহার নেভিগেশন। একটি নেভিগেশন বার চলে এসেছে এবং কোনো কিছু খোঁজার একটি অপশন চলে এসেছে। তবে এটি কেন ব্যবহার করা হয়, কোনো নির্দিষ্ট শব্দ বা সেন্টেন্স খুঁজে ভুল সারার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখুন আমরা এখানে কার্সার রয়েছে, আমরা কিবোর্ড দিয়ে লিখছি QUIC। হতে পারে এই কুইক লেখাটি আমরা খুঁজে বের করব। তাহলে দেখুন কুইক লিখেছি, কুইক কোথায় কোথায় আছে খুঁজে নিয়ে এসেছে। তবে রিপ্লেস, এমন অনেক সময় হতে পারে যে এই কুইক লেখাটি লিখেছি কিন্তু আসলে এটি ভুল হয়েছে, তবে সকল কুইককে খুঁজে বের করেছি। এবার রিপ্লেস উইথ, আমরা একটি শব্দ লিখব, সেই শব্দটি এই যত জায়গায় কুইক রয়েছে সেখানে বসে যাবে। দেখুন রিপ্লেস অল ডান। দেখুন আমরা যত জায়গায় কুইক লেখাটি ছিল সেই তিনটি জায়গা থেকেই চলে গিয়েছে এবং রিপ্লেসের মাধ্যমে চার্মিং কথাটি বসে গিয়েছে। এবার আমরা বিপরীত করব, আমরা চার্মিং লেখাকে খুঁজব। দেখুন এরকম আপনাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় চার্মিং। দেখুন চার্মিং লেখা খুঁজে বের করেছি। এবার আমরা রিপ্লেস উইথ, যে যত জায়গায় চার্মিং রয়েছে সেখানে কি বসবে, কুইক। এবার রিপ্লেস অল ডান। এবার ওকে ক্লোজ করে দিয়েছি। দেখুন ভুলগুলো কিন্তু অটোমেটিক সারতে সক্ষম হয়েছি। তো এরকম প্রয়োজন হতেই পারে। এবার দেখুন সিলেক্ট অলে ক্লিক করেছি। দেখুন সিলেক্ট হয়েছে। অনেক সময় এরকম সিলেক্ট করার প্রয়োজন হয়ে থাকে। তো আশা করি অত্যন্ত চমৎকারভাবেই হোম মেনুটির ভিতরে যতগুলো ফাংশন ছিল তা আপনাদেরকে ধাপে ধাপে সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে শিখাতে সক্ষম হয়েছি। আপনারা আশা করি পারবেন। ক্লোজ করে দিয়েছি, সেভ। আমরা এটিকে ক্লোজ করে দিয়েছি, ক্লোজ। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য শুভেচ্ছা। ভালো থাকবেন। পরবর্তী পর্বে আমরা হোমের পর যে মেনুটি রয়েছে সে মেনুটি সম্পর্কে A to Z ধারণা নিব। ধন্যবাদ।